নীতিশজির কাজকর্মকে যেভাবে সমর্থন করেছে বিহারের সাধারণ মানুষ, তাতে আমাদের দিদিকে আরেকবার নতুন করে ভাববার জন্য অনুরোধ করব যে বাংলার ৩৫% মুসলিম, তাদের যে অবহেলা করা, কুণাল বাবুদের বলবো যে নেত্রীকে বেশি ভুলভাল তথ্য না দিতে, আবার নেতৃত্বকে বেশি ওভার কনফিডেন্স হয়ে নেত্রীর কাছে আপাতত দৃষ্টিতে নম্বরে থাকার জন্য এসব করেন না, তাতে অনেক কিছু ক্ষতি এই দলেরই হবে। তখন এই 72% মুসলিম ভোটার, সেই মুসলিম ভোটাররা তাদের যেভাবে ইউজ অ্যান্ড থ্রো করা হচ্ছে, তাদের সম্বন্ধে যেভাবে পর্যালোচনা করা হচ্ছে, আমি এটা বিনয়ের সঙ্গে বলবো যে সময় থাকতে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। বিজেপি যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে মুসলিমদেরও ভোট পেয়েছে, আগামী দিনে রাজ্য বিজেপির নেতারা যদি সেই থিওরি এখানে প্রয়োগ করে, তাহলে আপনাদের এই বড় বড় বাতলিং আগামী দিনে কোথায় যাবে আপনারা তখন বুঝতে পারবেন। হুমায়ুন কবির কি নীতিশ কুমারকে দেখে এখানে একটু শিক্ষা নিচ্ছে যে এই যে পাল্টিবাজ বলে যাদেরকে বলা হয়, বা তারা কথায় কথায় পাল্টি মারে, কিন্তু তারাও নিজের দম দেখাতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। অনেকের সাথে গোপনে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা করতেই পারে। কুণাল বাবুকে বলবো কি ধরনের কথাবার্তা বলেছিলেন বিগত দিনে আমাদের এই নেত্রী সম্বন্ধে, আমার মনে হয় বিরোধীরাও সেই ভাষায় কথা কোনোদিন বলেনি। বাংলার মানুষকে এত হেলাফেলা না করতে বলবো এবং বাংলার মানুষের প্রতি আরো যত্নবান হওয়া। বিহারের এই রেজাল্টে আলাদাভাবে বাংলার বিজেপি অনেক অক্সিজেন পেয়ে গেল। তাহলে নেত্রীকে সেটা কিভাবে মোকাবেলা করবে সেটার সিদ্ধান্ত নেত্রীকেই নিতে হবে। আজকে সরকারি কর্মচারীদের ডিএর ক্ষেত্রে মামলা চলছে। 25,752 জনের চাকরি চলে গেছে। আগামী দিনে প্রাইমারিতে 32,000-এর চাকরি ঝুলে আছে। তাহলে সেসব নিয়ে পর্যালোচনা করা, ভালো করে সেটাকে মেরামত করা। বেশ কিছু বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করতে পারে, এর আগে করেছে, কিন্তু দেখবেন আজকের পরে আর সেটা থমকে যাবে। বিহারে কার্যত এনডিএ সরকারের জয় জয়কার। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোট। বিহারে সংখ্যালঘু ভোটও কিন্তু ঢেলে এনডিএ সরকারকে দিয়েছে। সেখানে সবাই বলছে নীতিশের দলকে কার্যত সংখ্যালঘুরা সমর্থন করেছে। কারণ যেভাবে দেখা যাচ্ছে জঙ্গলরাজ চলছিল কার্যত লালু প্রসাদের, তাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এমনকি ভোট কৌশলী বলে যিনি নিজেকে দাবি করেন প্রশান্ত কিশোরের দলও কার্যত ধুয়ে মুছে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন, এই মুহূর্তে কুণাল ঘোষও বলছেন যে 250টা সিট নিয়ে বাংলায় আসবে, কারণ বাংলার রাজ্য রাজনীতি আলাদা। আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, এই মুহূর্তে যিনি সব থেকে বড় ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে। তিনি রয়েছেন তৃণমূলের বিধায়ক, আমার কথা বলবো। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছেন 250টা নিয়ে তবুও আসবো আমরা, কারণ বিহার আর বাংলা তিনি আলাদা করে দেখতে চাইছেন। কুণাল বাবু বলতেই পারেন, দাবি করতেই পারেন, কিন্তু আমি বলবো যে আজকের বিহার ভোটের যে রেজাল্ট, নীতিশ কুমারজির যে রেজাল্ট, তার যে 5 বছরের সরকারের যে সাফল্য, সেখানকার মানুষের যে সমর্থন, এনডিএ যেভাবে গঠবন্ধনকে বা মহাজোটকে, আরজেডি কংগ্রেসের জোটকে যেভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে 100-র কাছাকাছি সিট ছিল গত 2020-তে আরজেডি এবং কংগ্রেস মিলে। সেই জোট আজকে 40-এর নিচে নেমে গেছে। তাহলে যে নীতিশজির যে সাফল্য এবং নীতিশজির যে বিজেপির সঙ্গে থাকলেও, বিজেপির জোটে থাকলেও নীতিশজির কাজকর্মকে যেভাবে সমর্থন করেছে বিহারের সাধারণ মানুষ, তাতে আমাদের দিদিকে আরেকবার নতুন করে ভাববার জন্য অনুরোধ করব যে বাংলার 35% মুসলিম, তাদের যে অবহেলা করা বা তাদের যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে 3-3 বার
নির্বাচনে জয়লাভ করার পরে তাদের যেভাবে এক কথায় অবজ্ঞা করে রাখা বা অবহেলার দৃষ্টিতে দেখা, কুণাল বাবুকে বলবো যে আপনি সিনিয়র নেতৃত্ব বা আপনি নেতৃত্বে যে আছেন মুখপাত্র, আপনি আমাদের দলের নেতৃত্বকে সঠিক রিপোর্ট এবং সঠিকভাবে নেতৃত্বকে আগামী দিনে মুসলিমদের প্রতি যত্নবান হন। তা না হলে বিজেপি যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে মুসলিমদেরও ভোট পেয়েছে, আগামী দিনে রাজ্য বিজেপির নেতারা যদি সেই থিওরি এখানে প্রয়োগ করে, তাহলে আপনাদের এই বড় বড় বাতলিং আগামী দিনে কোথায় যাবে আপনারা তখন বুঝতে পারবেন। কারণ আপনি বলছেন এই সংখ্যালঘুদের প্রতি আরো বেশি করে যত্নবান হতে, কারণ কেন এই ওভার কনফিডেন্সের রাজনীতিতে কোথাও দেখা গিয়েছিল, আমরা এতটাও আশা করিনি যে এনডিএ সরকারের এইভাবে জয় জয় করা হবে। কেউ বলেছিল 140, কেউ বলেছিল 160, সেটা একদম 200 কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক তাই, আমার নিজের ধারণা ছিল যে আবার নীতিশ কুমারের নেতৃত্বেই বিজেপি জোট সরকার আসবে বিহারে, কিন্তু এতটা যে রেজাল্ট হবে বা এইভাবে আরজেডি এবং কংগ্রেস জোট যখন 100-র কাছাকাছি 2020-তে ছিল, এবার রাহুল গান্ধীর নেতৃত্বে বা তেজস্বরীকে সামনে রেখে যে ভোট হয়েছিল, আমার ধারণা ছিল যে 121 তো মেজরিটি, সে জায়গায় হয়তো 131 বা 140 জোট পাবে, নীতিশ জোট বিজেপি জোট পাবে। হ্যাঁ, বাকিরা একটা সম্মানজনক জায়গায় থাকবে। কিন্তু আজকের যে রেজাল্ট হয়েছে, এরপরে এনারা যে গর্ব করে অনেক কথা বলছেন, বাংলার মানুষকে এত হেলাফেলা না করতে বলবো এবং বাংলার মানুষের প্রতি আরো যত্নবান হওয়া এবং বাংলার মানুষকে সঠিক দিশা দেখানো এবং পরিযায়ী শ্রমিকদের যাতে আগামী দিনে বেশি বেশি করে মহারাষ্ট্র, গুজরাট, কেরল, দিল্লি না যেতে হয়, বাংলায় কর্মসংস্থান বাড়ানো। কুণাল ঘোষ বলছেন যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষের ভালোবাসা আমাদের প্রতি রয়েছে, বাংলার মানুষের ভালোবাসা আমাদের প্রতি এতটাই একাঠ্টা ভাবে থাকে। দেখুন, ভালোবাসা অনেক রকম হয়। উনি কতটা ভালোবাসেন, উনি কি ধরনের কথাবার্তা বলেছিলেন বিগত দিনে আমাদের এই নেত্রী সম্বন্ধে, আমার মনে হয় বিরোধীরাও সেই ভাষায় কথা কোনোদিন বলেনি। তাহলে উনি তখন কেন বলেছেন আর আজকে আবার তিনি ভালোবাসার কথা বলছেন? আর মানুষ তো ওনার কথায় বিভ্রান্ত হবে, কারণ উনি সেই সময় ঠিক বলেছিলেন না এখন ঠিক বলছেন, কোনটা ঠিক, কোনটা ওনার আসল উদ্দেশ্য, কি ওনার উদ্দেশ্য, সেটাই তো মানুষ বিভ্রান্ত হবে। আমি একটাই বলবো, আমি ছোট ব্যক্তি, একটা জেলার নেতৃত্ব দিই, আমি দলের বিধায়ক আছি, নেত্রী আমাকে 2021-এ আমার নিজের বিধানসভা থেকে সরিয়ে পাশে কংগ্রেসের একটা এক্সিস্টিং বিধায়ক কমলেশ চ্যাটার্জি তার কাছে লড়তে পাঠিয়েছিল। আমি সম্মানজনক 43,383 মার্জিনে আমি নির্বাচিত হয়ে এসেছি। কুণাল বাবুদের বলবো যে নেত্রীকে বেশি ভুলভাল তথ্য না দিতে, আবার নেতৃত্বকে বেশি ওভার কনফিডেন্স হয়ে নেত্রীর কাছে আপাতত দৃষ্টিতে নম্বরে থাকার জন্য এসব করেন না, তাতে অনেক কিছু ক্ষতি এই দলেরই হবে। তখন নেত্রীও আপনাকে আসল ব্যাপারটা চিনে নেবে। তার মানে কি আপনি বলবেন ওভার কনফিডেন্সে না ভুগে আত্মসমালোচনা? পর্যালোচনা করা উচিত। বাংলার মানুষ যখন 3 বার নেত্রীকে সমর্থন করে ভোট দিয়েছে, 30% মুসলমান, তাদের সেই অনুযায়ী কোন জায়গাতে তাদের রেশিও মেনটেন করে তাদের উন্নয়ন হয়েছে, না ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছে, না সাংগঠনিক স্তরে জায়গা দেওয়া হয়েছে, সেটা তো নিশ্চয়ই নেত্রীকে ঘরোয়াভাবে নিশ্চয়ই তিনি আগামী দিনে আবার মুখ্যমন্ত্রী হন, আমাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি নিজে যদি এই সমস্ত ভুলভাল লোকের কথায় তিনি যদি টোটাল বাংলার বাংলার মুসলমান সম্প্রদায়কে এই রকম করে ধরে রাখার চেষ্টা করেন, আমার মনে হয়
সেটা ভুল প্রমাণিত হবে। আপনি কি মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নীতিশ কুমারকে দেখা গেল এনডিএ এর সাথে জোট বন্ধন করে তার জয় জয়কার হলো এই মুহূর্তে দাঁড়িয়ে, হুমায়ুন কবির কি ভাবছে যে বাংলার রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হতে পারে, যেভাবে মালদা মুর্শিদাবাদ জুড়ে আপনি বলেছেন, যেভাবে আপনার ইউসুফ পাঠানের ক্ষেত্রে দেখা গেছে একদম গুজরাট থেকে তাকে এনে জিতানো হয়েছে, শত্রুঘ্ন সিনহা, মানে একাধিক বাইরে থেকে মুখ এখানে নিয়ে আসা হয়েছে, তার জায়গায় কি বাংলার মানুষদেরকে বেশি গুরুত্ব দিলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে? আমি রাজ্য রাজনীতি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অভিজ্ঞ নেত্রী, তিনি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে নেত্রী হয়েছে। এলওপি যিনি আছেন তিনিও তেনার সাথে সাথে এই দলে ছিলেন। আজকে আমি একটা কথা বলতে পারি যে বিহারের এই রেজাল্টে আলাদাভাবে বাংলার বিজেপি অনেক অক্সিজেন পেয়ে গেল। তাহলে নেত্রীকে সেটা কিভাবে মোকাবেলা করবে সেটা সিদ্ধান্ত নেত্রীকেই নিতে হবে। আমি তো সেই জায়গায় নেই। আমরা মুর্শিদাবাদের সংখ্যালঘু গরিষ্ঠ জেলার বাসিন্দা, মালদাও তাই। সব থেকে রাজ্যের মুসলিম মেজরিটি জেলা হচ্ছে মুর্শিদাবাদ। ৯০ লক্ষর উপর জনবসতি, সেখানে ৬০ লক্ষর উপর মুসলিম জনতা। ভোটার ৫৯,৬২,০০০। তার কত পার্সেন্ট? প্রায় 72% মুসলিম ভোটার। সেই মুসলিম ভোটাররা নেত্রীকে যেমন সম্মান করে, নেত্রীকে যেমন ভোট দিয়ে ক্ষমতায় রাখতে চায়, কিন্তু তাদেরও অভাব অভিযোগ, তাদের সমস্যা, তাদের যেভাবে ইউজ অ্যান্ড থ্রো করা হচ্ছে, তাদের সম্বন্ধে যেভাবে পর্যালোচনা করা হচ্ছে, আমি এটা বিনয়ের সঙ্গে বলবো যে সময় থাকতে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। আমি দেখছিলাম কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছিল যে বিহারের নীতিশ কুমারের সরকার যেভাবে চাকরি দিয়েছে, ইয়ং ব্রিগেড কার্যত তারা ঢেলে ভোট দিয়েছে। মানুষ তো সেটা আশা করে। যে কোনো সরকারের কাছে কর্মসংস্থানটাই আগে মানুষ গুরুত্ব দেয়, যে চাকরি পাবে, কারো সন্তান পাবে, কারো নাতি পাবে, কারো নাতনি পাবে, কারো মেয়ে পাবে, কারো ছেলে পাবে, এটাই তো ঘটনা। কিন্তু সেই জায়গাতে আজকে সরকারি কর্মচারীদের ডিএর ক্ষেত্রে মামলা চলছে। ২৫,৭৫২ জনের চাকরি চলে গেছে। আগামী দিনে প্রাইমারিতে ৩২,০০০-এর চাকরি ঝুলে আছে। তাহলে সেসব নিয়ে পর্যালোচনা করা, ভালো করে সেটাকে মেরামত, এইভাবে তো একজন যোগ্য নেত্রীর, এটাই আমাদের কাছে আবেদন। এই যে মুর্শিদাবাদে কার্যত সংখ্যালঘু অধ্যুষিত, আপনি বলছেন এত ভোট, কার্যত সেখানে এই যুব সভাপতি থেকে শুরু করে মানে যারা যারা রয়েছে এখন সাংগঠনিক ক্ষেত্রে, তারাও কি সংখ্যালঘু মুখ প্রত্যেকেই? আমি এই ব্যাপারে আর রিপিট করব না, অনেক বলেছি। আমার মনে হয় আজকের রেজাল্টের পরে ওনারা নিজেরাই পর্যালোচনায় বসবেন বা বসা উচিত। কারণ ক্ষমতায় তিনি আছেন, তিনি চতুর্থবারের জন্য ক্ষমতায় তেনাকে আসতে হবে বা মানুষ আনবে। তাহলে সেই মানুষের কি কমন চাহিদা, মানুষ কি চাইছে, গোটা রাজ্যের মুসলিম সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো আস্থাশীল। তাহলে সেই আস্থাটাকে ধরে রাখার মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মোরাল ডিউটি, তো সেটা তিনি করবেন। রেলগাড়িরা উনার সঙ্গেই থাকবেন, কারণ উনারই তো ভোট ব্যাংক। এখানে আমাদের যেভাবে জুজু আছে, বিহারের পর আরোই মানুষকে দেখাতে সুবিধা হবে তৃণমূলের, যে দেখছেন তো যদি আপনারা ঠিক না হন তাহলে কিন্তু এনডিএ সরকার এসে যাবে বা এই বিজেপি এসে যাবে, এটা তো আরো সুবিধা হলো। দেখুন, 2021-এর আগে এনআরসির জুজু ছিল, আজকে সেই এনআরসি এসআইআর এর জুজু আছে। এসআইআরটা 7ই ফেব্রুয়ারির পরে এসআইআর ইস্যু আর মানুষ মনে রাখবে না। কারণ আপাতত দৃষ্টিতে এসআইআর যে পদ্ধতিতে চালু হয়েছে, যেভাবে এক একজন ভোটারের জন্য 2টো করে ফর্ম এসআইআর বাড়িতে দিয়ে আসা হচ্ছে, তাদের কাছ থেকে রিসিভ নেওয়া হচ্ছে, একটা ফর্ম ফিল আপ করে একটা জমা নিচ্ছে, একটা রিসিভ দিচ্ছে। আর আমাদের শাসক দলও যেভাবে একটা বলেছিল এসআইআর করতে দেবো না, এসআইআর হচ্ছে। তো তাহলে এখানে তো মার্ক কাদের কমছে সেটা তো নিজেরা পর্যালোচনা করতে হবে। আমি যেটা করতে আটকাতে পারবো না সেটা এইভাবে বলার কোনো দরকার নেই যে আমি এসআইআর করতে বলবো। তাহলে সেক্ষেত্রে ধরুন এখনো সময় আছে,
এখনো নীতিশ বাবুর বিরুদ্ধে বহু অপপ্রচার ছিল, নীতিশ কুমারের বিরুদ্ধে। পল্টুরাম বয়স হয়েছে, বারবারে দল পাল্টায়, অনেক তকমা তিনাকে দিত। কিন্তু আজকে তিনি নিজে 100টা সিটে লড়ে 80টার উপর জিতে তিনি দেখিয়ে দিলেন যে ইন্টার ফ্যাক্টর না, বা শাসক দলে থাকলেও তার বিরুদ্ধে জনমত যায়নি। তার মানে হুমায়ুন কবির কি নীতিশ কুমারকে দেখে এখানে একটু শিক্ষা নিচ্ছে যে এই যে পাল্টিবাজ বলে যাদেরকে বলা হয়, বা তারা কথায় কথায় পাল্টি মারে, কিন্তু তারাও নিজের দম দেখাতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। এখানে তো জনগণ তার পক্ষে রায় দিয়েছে, এটা তো মানতেই হবে আপনাকে। নীতিশ কুমার, আগে থেকে এনডিএ সরকার বলে দিয়েছিল উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যদি ক্ষমতায় আসি। হ্যাঁ সেটাই হবে। কারণ ওনারা দিল্লিতে যেভাবে নীতিশ কুমারের সমর্থনে দিল্লিতে সরকার টিকে আছে, ওদিকে একজন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, এই দুজন তো ফ্যাক্টর। 240 পেয়ে 272 করতেই দুটো দলই তো 72 সংখ্যায় পৌঁছে দিচ্ছে। সেদিক দিয়ে ভারতীয় জনতা পার্টি দিল্লির ক্ষমতা ধরে রাখতে তো নীতিশ কুমারকেই সামনে রেখে তার নেতৃত্বেই, তা নাহলে ভারতীয় জনতা পার্টি যেখানে 18-19টা রাজ্যের ক্ষমতায়, সেখানে নীতিশ বাবুকে যে সিট দিয়েছে, তারা ভারতীয় জনতা পার্টিও সেই সিটে লড়েছে। বাংলার জন্য এখন পর্যালোচনার সময় আছে, না হলে উড়িষ্যা হয়েছে, বিহার হয়েছে, এই মুহূর্তে সবাই বলছেন অঙ্গবঙ্গ কলিঙ্গ যেটা আমরা বলি কার্যত, বাংলা শুধু সময়ের অপেক্ষা, এরকম ভাবেই বিজেপি কর্মীরা বা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা সেরকমই দেখা যাচ্ছে আমাদের রাজ্য রাজনীতিতে। আমার এটুকু মনে হচ্ছে যে বিহারের আজকের রেজাল্টের পর ভারতীয় জনতা পার্টি, বাংলার যে পার্টি, সেই পার্টি এবং যারা দিল্লি থেকে যে সমস্ত নেতৃবর্গ এখানে তাদের অবজারভার হিসাবে বা দলের দায়িত্বে আছে, তারা অনেকটাই উৎসাহিত বোধ করবে, বা বাংলার বিজেপি অনেক উৎসাহিত হয়ে নতুন করে, কিছুদিন থেকে শোনা যাচ্ছিল বেশ কিছু বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করতে পারে, এর আগে করেছে। কিন্তু দেখবেন আজকের পরে আর সেটা থমকে যাবে, থমকে যাবে। এবং আমাদের দলের নেতা নেত্রীদেরও উচিত পরের লোকদের টেনে না এনে, নিজের অনেক পুরনো লোক আছে, অনেক ভালো লোক আছে, অনেক নেত্রীকে দেখে যারা দল করে, যারা দলের অ্যাসেট হতে পারে, যারা দলের রেজাল্টটাকে ধরে রাখতে পারে, তাদের গুরুত্ব দেওয়া উচিত। আর কি বলবো। একদমই, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে অক্সিজেন পাচ্ছে নতুন করে এই রাজ্যের বিজেপি, এই মুহূর্তে দাঁড়িয়ে তারাও এই নীতিশ কুমারের মতন কোনো গাঠবন্ধন খুঁজতে পারে পশ্চিমবঙ্গে। নিশ্চয়ই পারে। একটা রাজনৈতিক দল যেখানে পাশে বিহার, যেখানে 243টা সিটে তাদের যেভাবে নীতিশ কুমারকে জোটে রেখে, তাদের দুজন উপমুখ্যমন্ত্রী করে রেখে 5 বছরের যে সরকার, সেই সরকার মধ্যেখানে 24-এর তৃতীয়বারের জন্য মোদিজি ক্ষমতায়, তারপরে যে এত সাফল্য, এইভাবে জিতবে এটা তো অকল্পনীয়। কাজেই সেই রেজাল্টকে সামনে রেখে তারা অনেক কিছু করতে পারে, অনেকের সাথে গোপনে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা করতেই পারে। আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেটিং এর কথা বলা হয় বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের, সেই ক্ষেত্রেও তো একটা বার্তা নিশ্চয়ই যাবে যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমঝোতার রাজনীতি বিজেপি করতো, কারণ কেন, যদি বিজেপি এই নীতিশ কুমার বেরিয়ে যায় বা চন্দ্রবাবু নাইডু বেরিয়ে যায়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি বিজেপির সাথ, সেটাই সবাই মনে করছিলেন। সেক্ষেত্রে তো আজকে আরো স্পষ্ট হয়ে গেল, অঙ্ক আরো পরিষ্কার হয়ে গেল যে এনডিএ সরকারের আর দিদি না হলেও চলবে। দেখুন, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষকে শাসন করেছে, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, পিভি নরসিংহ রাও থেকে মনমোহন সিং, লাস্ট যে ইউপিএ 1, ইউপিএ 2, 14 পরে মোদিজি এসছে, আজকে 25 শেষ হতে যাচ্ছে, মোদিজি সহমহিমায় আছে। কংগ্রেসের যে সর্বভারতীয় যে দল, সেই দলের যারা মুখ বা যাদের সামনে রেখে তারা বিভিন্ন ইলেকশনে লড়ছে, তারা 2019 থেকে 24 তারা ছিল মাত্র 52, সেখান থেকে তারা 100-তে পৌঁছেছে 2024-এর ইলেকশনে। কিন্তু 19 ছিল বিহারে, কোথায় নেমে গেল? আর আরজেডি কোথায় ছিল, কোথায় নেমে আসলো? এ থেকে
যারা এনডিএ জোটে আছে, এই জোটের যে জগা খিচুড়ি যে জোট, এই জোটের এক একজনে এক এক রকম রাজ্যে যে কথা বলা, মানুষ এটা ইন্ডিয়া জোটে যারা আছে তাদের মানুষ ভালোভাবে নিচ্ছে না। এটা মোটেই নয়, তাহলে যে এই রেজাল্ট তো হতো না। তারা যেসব পরিকল্পনা করছে, তারা যেসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা নিয়ে নিজেদের যে সঠিক হচ্ছে, তার জন্য আজকে কেজরিওয়াল কি অবস্থায় ছিল, সেই কেজরিওয়ালের কি অবস্থা হলো আজকে। ধীরে ধীরে ধরেন উড়িষ্যা, নবীন পট্টনায়ক, সে তার মতো ব্যক্তি পরাজয় স্বীকার করতে বাধ্য হলো বিজেপির কাছে। আসাম, আজকে তারা আছে, হ্যাঁ, ভরাডুবি। তাহলে একদম, তো সেখানে ওনার সম্বন্ধে যে ধরনের কথা বলা হতো, উনি একসময় 2014-তে নাকি বিজেপির হয়েও কাজ করেছিলেন, 2021-এ এখানে কাজ করেছিলেন, আমরা তার প্রত্যক্ষ জানি। কিন্তু আমার মনে হয় রাজনীতির কারবারিদের আরো বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। এখানে খেলা মেলা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হ্যাঁ, এইসব নিয়ে যে সব চলছে, আমার মনে হয় আগামী দিনে এই সমস্ত লোকদেরই নিশ্চয়ই সামিল রাখতে হবে। তাদেরও অধিকার আছে ভোটে লড়ার, এমপি হওয়ার, এমএলএ হওয়ার, মন্ত্রী হওয়ার। কিন্তু এটা অতিরঞ্জিত চলছে। যে সম্প্রদায়টা প্রায় 100 জন মুসলিম ভোট দিতে গেলে 80 জন মুসলিম নির্দ্বিধায় যে দলকে ভোট দেয় নেত্রীকে দেখে, তাদের সঙ্গে আমার মনে হয় তারা সঠিক জাস্টিস পাচ্ছে না।